গুড আফটারনুন স্টুডেন্ট। সবাই আমার ভয়েস শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করলাম। একটু রেসপন্স করো, আমার স্ক্রিনটা প্রপারলি দেখা যাচ্ছে কিনা। আমার স্ক্রিনটা কি প্রপারলি দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের আজকে মক ইন্টারভিউ সেশন এবং ইন্টারভিউ ডুজ ডোন্ট এর উপর একটা সেশন ছিল। তো বেসিক্যালি 3:30 টাইম দেওয়া ছিল, ডিউ টু সাম আর্জেন্ট ওয়ার্ক, তো এটা একটু টাইম লাগলো, আমাদের লেটে শুরু করছি তাই 4টে শুরু করলাম। তো কিছু টাইম আমরা দিয়ে দিলাম বাকি যারা স্টুডেন্ট আছে তোমাদের জয়েন করার জন্য। তো আমরা ডিরেক্টলি এবার সেশনে চলে যাব। জাস্ট তার আগে চেক করে নেব। আহ, মোটামুটি কিছু স্টুডেন্ট তো জয়েন করে গেছে তোমরা। তো আমরা এবার স্টার্ট করি, তারপর যারা জয়েন করবে আমরা আজকের জন্য তাদেরকে অ্যাকসেপ্ট করে দেবো। ওকে। আচ্ছা, এবার আসি। এই সেশনটা আমরা ফ্রিকোয়েন্টলি আমরা কন্ডাক্ট করে থাকি, এর বেসিক কিছু রিজন আছে। তার কারণ আমরা এতদিন ধরে সেশনটা কন্ডাক্ট করার পরেও স্টুডেন্টদের এন্ড থেকে অনেকগুলো মিস্টেক হচ্ছে, এবং আমরা ডে টু ডে বেসিসে অনেক মানে যখন অফিস বা কোম্পানি বলতে পারো, নিউ কোম্পানির সাথে যখন আমরা মিটিংগুলো কন্ডাক্ট করছি, মানে ইন্টারভিউ মিটিং বা ইন্টারভিউ শিডিউলগুলো, সেখানে প্রচুর কিছু ওনাদের এন্ডে কিছু ফিডব্যাক থাকে তোমাদের নিয়ে মানে যারা পাস আউট স্টুডেন্ট, যারা অলরেডি অনেকগুলো ইন্টারভিউ ফেস করেছে, তারা কিছু মিস্টেক করছে এবং কিছু কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। সব নিয়ে আজকে এই সেশনটা, তোমাদের কি করা উচিত কি করা উচিত না, বা কি কি গাইডলাইন বা রুলস রেগুলেশন ইন্টারভিউর সময় মেনটেন করা উচিত, রাইট? তো প্রথমেই আমি যাব, আগের সেশনে আমি তোমাদের শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে সিভি ওপরে স্পেশালি। তো সিভি একটা পার্ট, যেটা বায়োডাটা বা রিজিউম বা কারিকুলাম বা এটা যাই বলি না কেন, তো এটা একটা ফরম্যাট, এবং নেক্সট আর একটা ফরম্যাট থাকে থাকে শরীর বা পোর্টফোলিও। তো যারা ভিএফএক্স এর স্টুডেন্ট মোস্টলি সবাই, তোমরা ইউটিউব লিংক দিয়ে শরীরগুলো অ্যাপ্লাই করো। তো আমার কাছে কিছু স্যাম্পল শরীর আছে, এবং তোমাদের কিছু পুরোনো ডেটা থেকে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো একটু শেয়ার করে দেবো তোমাদের, যাতে গোয়িং ফরওয়ার্ড তোমরা এই সেম মিস্টেকগুলো রিপিটেডলি না করো। যেটা প্রবলেম হচ্ছে, প্রচুর স্টুডেন্টের সিভির ডেজিগনেশন কিন্তু প্রপারলি দিচ্ছ না এখনো, টিল ডেট। তো রিক্রুটাররা বলছেন যে এক একটা ক্যান্ডিডেট, বিকজ আমাদের কোম্পানিতে মানে যে কোনো রিক্রুটার বা এমপ্লয়ার যাই বলি না কেন, মানে কোম্পানি সাইড থেকে যারা আসছেন তোমাদের কাছে ইন্টারভিউ নেওয়ার জন্য, ওই কোম্পানিতে অনেকগুলো ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি আছে। সাপোজ একটা ভিএফএক্স এর কোম্পানি, ওখানে কন্টেন্ট রাইটার থেকে আরম্ভ করে ক্রিয়েটিভ আর্টিস্ট থেকে আরম্ভ করে ভিএফএক্স এর যত ডিপার্টমেন্ট আছে, ম্যাট পেন্টিং, রুটু, পেন, কম্পোজিটিং, মোশন গ্রাফিক্স, এডিটিং, এবার ওদের ডিজাইনারও লাগে। সেই সাথে সাথে 3Dর একটা হিউজ পার্ট থাকে, মানে মডেলিং, টেক্সচারিং, লাইটিং, অ্যানিমেশন, সিজির পার্ট থাকে, এফএক্স, ডাইনামিক। তো তুমি কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছো সেটা সিভিতে প্রপারলি মেনশন করা উচিত। বাট প্রচুর স্টুডেন্ট আছে তোমরা যারা এখনো প্রপারলি কিন্তু মেনটেন করো না। তো ইন্টারভিউ ডুজ ডোন্টস এর আগে এটা প্রথম আছে অ্যাপ্লিকেশন প্রসেস। তোমরা যখন অ্যাপ্লাই করছো, ওগুলো প্লিজ চেষ্টা করো যাতে প্রপারলি তোমরা একটা ডেজিগনেশন প্রপারলি মেনশন করতে, রাইট? কারণ ওটার জন্য কোম্পানির কাছ থেকে একটা ফিডব্যাক এসেছে যে ওনাদের বুঝতে প্রবলেম হচ্ছে যে একটা স্টুডেন্ট কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছে, তার স্ট্রং এরিয়া কি, রাইট? তো প্লিজ এনশিওর করো তোমরা যখনই কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করছো, সেখানে সিভিটা যে সাবমিশন করছো সেই সিভিতে যেন প্রপারলি অ্যাজ পার জেডি, মানে জব ডেসক্রিপশন, যে জিনিসগুলো চাওয়া হয়েছে সেগুলো যেন প্রপারলি থাকে। ওকে। যেমন সাপোজ কোনো কোম্পানিতে তুমি কম্পোজিটিং এর জন্য অ্যাপ্লাই করছো, সেখানে উপরে লেখা থাকবে কি রুট ওয়ার্কিং, এটা কখনোই উচিত না। এটা অনেকবার বলা হয়েছে, স্টিল এই প্রবলেমগুলো হচ্ছে। ওকে। আর তোমরা ট্রাই করো, তোমরা যে শরীরগুলো বানাচ্ছ প্লিজ ইউটিউবে আপলোড করে প্রপারলি ইউটিউব লিঙ্কগুলো প্রোভাইড করতে। মানে যে ফর্মে তোমরা ফিল আপ করছো যখন প্লেসমেন্টের অ্যাপ্লিকেশন ফর্ম, তো সেখানে ইউটিউব লিঙ্ক দিয়ে অ্যাপ্লাই করবে। বিকজ কোম্পানির কাছে কি হয়, কখনো কখনো ওনারা বেশি টাইম নষ্ট করতে চান না। তো ওনারা যখন গুগল ড্রাইভ ওপেন করছে, গুগল ড্রাইভ সবসময় প্রপারলি ওপেন হচ্ছে না। সামটাইমস কি হচ্ছে, গুগল ড্রাইভ ওপেন করার পর ওটা ডাউনলোড হতে বা রিভিউ এর জন্য যে যতটুকু
ডাউনলোড স্পিড লাগে, সেখানে কোথাও একটু ফ্লাকচুয়েট হচ্ছে, তো ওনারা কিন্তু সেকেন্ড টাইম ওই ফাইলটা দেখছেন না, স্কিপ করে যাচ্ছেন। তার মানে তুমি অ্যাপ্লাই করার পরও তোমার প্রোফাইলটা কিন্তু ওনারা রিভিউ করছেন না। তো রিকোয়েস্ট করছি প্লিজ সবাই ইউটিউব লিঙ্কেই কিন্তু আপডেট করো রিলসগুলো। ওকে, আচ্ছা, এবার আমি একটু আসছি, সেখানে হচ্ছে এতগুলো ডিপার্টমেন্টের শরীর আমার কাছে রয়েছে। তো আমি অনেকবার তোমাদেরকে দেখিয়েছি, এবং ক্যানভাসের ওয়েবসাইটে গিয়ে খুব ইজিলি তোমরা দেখতে পারো কিছু কিছু স্টুডেন্টের কোয়ালিটি ওয়ার্ক কিন্তু মানে হচ্ছে না শরীরে। তো সেগুলো একটা প্রবলেম এরিয়া। তো তোমরা সবাই চেষ্টা করো যে অ্যাটলিস্ট 3টে 4টে শর্ট আলাদা করে আইডেন্টিফাই করতে, ওর উপর একটু ভালো করে কাজ করো। কারণ অনেক স্টুডেন্টকে দেখতে পাচ্ছি তোমাদের যে ক্লাস অ্যাসাইনমেন্ট, মানে তোমরা যে ক্লাসে যে রিলসগুলো বা শরীরগুলো বানাচ্ছ, সেই শরীরগুলোই কিন্তু বা সেই প্রজেক্টগুলোই ফাইনাল প্লেসমেন্টের জন্য দিয়ে দিচ্ছ। সেইগুলো কিন্তু এনাফ না। তোমাদের ফ্যাকাল্টিরাও বারবার বলে থাকেন যে অ্যাসাইনমেন্ট যেগুলো বানাচ্ছ এর পরেও কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, বাট ওগুলো কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তো ওগুলো কিভাবে কি করতে হবে ওর গাইডলাইনগুলো আমি দিয়ে দিচ্ছি। স্টিল আমি কিছু স্যাম্পেল একটু দেখাই। আহ, কতগুলো আমার কাছে র্যান্ডাম শরীর রয়েছে, যারা পুরানো ভিএফএক্স এর কোর্সের স্টুডেন্ট, পুরোনো সিলেবাস, সেখানে কিন্তু আফটার এফেক্টস এর জাস্ট এটা র্যান্ডম আমি ওপেন করলাম বলে বলছি। মোশন গ্রাফিক্স এর প্রজেক্ট সেপারেট করে ছিল না, বাট মোশন গ্রাফিক্স এর কিছু ক্লাসেস ছিল, অল্প কিছু ক্লাসেস। বাট তোমরা আফটার এফেক্টস জানো, মানে সেই সিলেবাসে আফটার এফেক্টস ছিল। তো যেহেতু তোমরা জিনিসটা জানো, তাহলে একটা অ্যাডিশনাল শরীর কেন তোমরা বানাবে না? যেমন নতুন সিলেবাসে আমরা ম্যান্ডেটরি করে দিয়েছি মোশন গ্রাফিক্স শরীর, কিন্তু পুরোনো সিলেবাসে ছিল না। তো যদি কেউ পুরোনো সিলেবাসের স্টুডেন্ট হয়ে থাকো, তো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ একটা মোশন গ্রাফিক্সের শরীর বানিয়ে রাখো, এবং তাদের ডিজাইনিং গুলো কিরকম হওয়া উচিত এটা একটা স্যাম্পেল, এরকম প্রচুর স্যাম্পেল হতে পারে, অনলাইনে প্রচুর পেয়ে যাবে। বাট শরীর যখন বানাবে এর যেন ডিউরেশন 1 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করবে। যদি এটা দেখা যাচ্ছে এটা তোমাদেরই কোনো স্টুডেন্টের কাজ, বাট এটা 1 মিনিট 20 সেকেন্ড রয়েছে। ঠিক আছে, তো 20 সেকেন্ডটাও বেশি বলবো, অনলি 1 মিনিটের মধ্যে করার চেষ্টা করো। এবং ডিজাইনিং গুলো যখন বানাবে, ফটোশপ ইউজ করতে পারো, ইলাস্ট্রেটর ইউজ করতে পারো, বা কেউ কেউ আদার্স কোনো প্ল্যাটফর্ম ইউজ করে থাকতে পারে, কেউ কেউ আবার ডাউনলোড ডিজাইনিং এর উপর অ্যানিমেশন করতে পারো। ওতে কোনো প্রবলেম নেই, বাট যে ডিজাইনিংটা নিয়ে অ্যানিমেশন করছো, মানে মোশন গ্রাফিক্সের কাজগুলো করছো, সেই ডিজাইনটা যেন খুব আহ, ভালো একটা ডিজাইন হয়। কারণ তুমি এমন একটা ডিজাইন নিয়ে কাজ করবে সেটা দেখতে একদম ভালো লাগবে না, তো সেই ডিজাইনটা কিন্তু আহ, যদি ভালো না হয় তাহলে মোশন গ্রাফিক্সের কাজটা কিন্তু স্ট্যান্ডার্ড হবে না। আমি আরো কিছু স্যাম্পল দেখাচ্ছি, যেমন আহ, একটা কম্পোজিটিং এর শুরু যদি আমি এখানে আমি স্ক্রিনটা শেয়ার করলাম, এটা একটা অ্যাড আসছে। তো তোমাদেরই কোনো না কোনো স্টুডেন্টের কাজ এটা। দেখো এর আর একটা পার্ট বলছি, প্রেজেন্টেশন পার্টটা দেখো। প্রেজেন্টেশন পার্টটা কিন্তু ভীষণই ভালো। মানে কিছু কিছু স্টুডেন্ট আছে র্যান্ডম কিছু টেক্সট লিখে দেয়, বিফোর, আফটার, আউটপুট, ইনপুট, এটা ফুটেজ, বড় বড় টেক্সট লিখে এইভাবে লেখার দরকার নেই। এখনকার দিনে ইন্ডাস্ট্রি প্রচুর চেঞ্জ হয়ে গেছে। তো এইরকম একটা সিম্পল প্রেজেন্টেশন বানাবে যাতে কাজটা ভালো হয়, এবং আলাদা আলাদা লেয়ার বাই লেয়ার ব্রেকডাউন করে যাতে দেখাতে পারো কাজটা, যে তুমি লেয়ারটা ঠিকঠাক ভাবে দিতে পেরেছো এবং কতগুলো লেয়ারে কিভাবে অ্যাড করেছো। এবার এখান থেকে আসি, ইন্টারভিউর সময় তোমাকে তুমি ধরো শরীরটা দিয়ে দিলে, তোমাকে ইন্টারভিউর সময় হতেই পারে তোমাকে টেস্ট তো দিলে, যে শরীরটা সাবমিশন করেছিল সেই শরীরটা ওপেন করে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। ঠিক আছে, যে আচ্ছা তোমার আহ, শরীরে এই কাজটা করেছিল, ওর স্টেপ গুলো কি আছে। ওকে, ও স্টেপ গুলো কি রয়েছে, বা এটা কিভাবে করেছিল, তখন কিন্তু তোমাকে অ্যানালাইজ করতে হতে পারে বা ডেসক্রাইব করতে হতে পারে। ওকে, তাই রিকোয়েস্ট রইলো যে একটা কাজ যখন করছো ওর স্টেপ গুলো যাতে প্রপারলি ব্রিফ করতে পারো। এটা অনেক স্টুডেন্ট কিন্তু পারছে না, এবং ফিডব্যাক কিন্তু কোম্পানির কাছ থেকে কন্টিনিউ আসতে থাকে, কিছু না কিছু ফিডব্যাক এটাও কিন্তু আসে। আম, যেমন রিসেন্টলি একটা কোম্পানিতে একটা ইন্টারভিউ প্রসেস চলছিল, কিছু স্টুডেন্ট আছে যাদেরকে টেস্ট ফাইলের উপর, মানে এই শরীর না, যে টেস্ট ফাইলগুলো দেওয়া হয়, ঠিক আছে, ইন্টারভিউ এর আগে,
যে টেস্ট ফাইলটা করে জমা দিতে হয়, ওই টেস্ট ফাইলে প্রসিডিওর জিজ্ঞাসা করা হয় যে এটা কিভাবে করেছে, কেন করেছে, এই টুলসটা কেন ইউজ করেছে, এই নোটটা কেন ইউজ করছে, আম, বা এই অপশনটা কেন ইউজ করেছে। সেই ক্ষেত্রে স্টুডেন্টরা প্রপারলি কিন্তু ডেসক্রাইব করতে পারে না, ব্রিফ করতে পারে না। তো আম, মানে রিক্রুটারের এটাই ফিডব্যাক আছে যে স্টুডেন্টরা একটা কাজ করছে, ও যদি বোঝাতে না পারে ক্লায়েন্টকে, তাহলে আমরা যখন ওদেরকে রিক্রুট করবো, ও ক্লায়েন্টের ব্রিফ বুঝে কিভাবে কাজ করবে। বোঝা যাচ্ছে আমি কি বোঝার চেষ্টা করছি? তো এই জিনিসটা কিন্তু তোমাদের ভাবতে হবে। তো ইন্টারভিউ সময় এগুলো ইম্পর্টেন্ট। তুমি একটা কাজ করে ফেলছো, কিন্তু তোমাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে এটা কেন করেছো বা কি প্রসেসের মধ্যে করেছো, সেটা কিন্তু তোমাকে বোঝাতে হবে, রাইট? যেমন এই ছবিটা আমি জাস্ট দেখালাম। তো এই শর্টটাকে নিয়ে যেমনি কাজ করে দেখো কত লেয়ার কাজ করেছে এবং যথেষ্ট কি বলবো, কোয়ালিটি ওয়ার্ক করেছে, মানে খুব ডিটেলিং এ কাজ করেছে বেসিক্যালি। ঠিক আছে, লেয়ার গুলো দেখো। তো এইগুলো কিন্তু কম্পোজিটিং শরীরে তোমাদের থাকা উচিত। ওকে, হতে পারে তোমরা যারা শুরুর দিকে কোর্স চলছে তারাও কেউ জয়েন করেছে, দেখো এই শর্টগুলো দেখো। আহ, সবই ইন্টারনেট থেকে ডাউনলোড করো, বা কেউ কিন্তু শুট করে। শুট করা যে ম্যান্ডেটারি এরকম বলবো না, বাট কেউ যদি শুট করতে পারো তো তাহলে ভালোই, এতে খারাপ কিছু নেই। কিন্তু কেউ যদি শুট নাও করতে পারো, তাহলে যখন ইন্টারনেট থেকে ডাউনলোড করছে ফুটেজ বা শর্টস, সেগুলো যেন ভালো শর্ট হয়। মানে প্রথমত রেজুলেশন একটা দেখবে, এবং ওর সাথে সাথে যাতে শর্টটা কোয়ালিটি শর্ট হয়, মানে একটা ভালো কাজ যাকে বলে। ওকে, আমি দুটো জিনিস দেখিয়ে দিলাম। এবার এখানে দেখো আরো কিছু তোমাদেরই কাজ, তোমাদের মানে লোকাল স্টুডেন্টদেরই কাজ এখানে কিছু আছে। এবং তোমরা রিসেন্টলি নিশ্চয়ই জানো, তোমরা ক্যানভাসে তোমাদের কাছে হয়তো ইনফরমেশন চলে গেছে, যারা বেসিক্যালি নমিনি লিস্টে আছে তাদেরকে ইভেন্টে যাওয়ার জন্য ইনভাইট করা। বিকজ এখন মেটেরিয়ালের স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্টকে সব স্টুডেন্টকে তো ডাকা সম্ভব হয় না, তাই নমিনিতে যাদের নাম আছে ওদেরকে ডাকা হয়। তো পোর্টালে গিয়ে দেখতে পারো ওখানে কিছু স্টুডেন্ট আছে কত ভালো কাজ করেছে। তো ওগুলোকে রেফারেন্স হিসেবে কপি পেস্ট করার জন্য বলছি না, বাট আমাদের ইন্ডাস্ট্রিতে অবজারভেশন খুব দরকার। তো একটা শর্টকে পজ করে অ্যানালাইসিস করা, যে আচ্ছা এই শর্টটা কি প্রবলেম আছে বা কি করলে একটু বেটার করা যেত, আহ, বা পার্সপেক্টিভ প্রফেশন ওয়াইজ জিনিসগুলো ভাবা। তো এগুলো কিন্তু তোমাদের করতে হবে। ওকে, আমি যে র্যান্ডাম কিছু জিনিস দেখিয়ে দিলাম, তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট। আর একটা জিনিস তোমরা করছো, এরপর তো আমি আসবো ইন্টারভিউর জায়গাটায়। আমি একটা পেন টেস্টের ভিডিও দেখাই। তো স্টুডেন্টরা কিন্তু এটা বলা হচ্ছে যে টেস্ট বা শরীর নিয়ে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কাজটা কিভাবে করেছো বা স্টেপগুলো বলো, বা এটা কেন এই এফেক্টসটা কেন করেছো, বা এইভাবে প্লেটটা পেন্টের ক্ষেত্রে এভাবে কেন বানিয়েছো, ওইভাবে বানালে কি প্রবলেম। ধরো কোনো স্টুডেন্ট আছে সেটা সিকোয়েন্স পেন্ট করেছে, তো তাকে টেকনিক্যাল পার্সন যিনি ইন্টারভিউ নিচ্ছেন উনি বললেন আচ্ছা এটা প্লেট বানিয়ে যদি 2D ট্যাগ করে করা হতো তাহলে কি প্রবলেম হতো। দেখো এই যে কাজগুলো দেখাচ্ছিল, এই কাজেও কিছু না কিছু প্রবলেম রয়েছে, বাট ফ্রেশার্স লেভেলে যথেষ্ট ভালো এটা। এখনো প্রবলেম রয়েছে, কোনো কোনো স্টুডেন্ট এর থেকেও বেটার করেছে, বাট এই শর্ট গুলো মোটামুটি ভালো শর্ট, স্ট্যান্ডার্ড শর্ট। ঠিক আছে, এই শর্টটা যেমন আগের শর্টটা বেশি প্রবলেম ছিল, সেই তুলনায় এই শর্টটা অনেকটা বেটার এই স্টুডেন্টটা। বোঝা গেল? তো যখনই তোমরা যে কোনো শরীর যখন এই দেখো এই শরীরটা বেসিক্যালি আমি রেখেছি স্যাম্পল হিসাবে স্টুডেন্টদের প্রেজেন্টেশন দেখানোর জন্য। দেখো স্টুডেন্টদের প্রেজেন্টেশনটা দেখো, এখানে শুরু যখন হচ্ছে দেখো চালাচ্ছি, দেখো এর প্রেজেন্টেশনটা কি সুন্দর। এখানে টেক্সট গুলো, ব্যাকগ্রাউন্ড গুলো, ডিজাইন খুব সিম্পল ডিজাইন, কিন্তু ভীষণ স্ট্যান্ডার্ড একটা ডিজাইন বেসড কাজটা খুব ভালো। তো তোমরা এইগুলো একটু জোর দাও প্রেজেন্টেশনের উপর। শুধু কিন্তু আহ, ভালো একটা এক্সাম দিয়ে যাবো, আমি তো কাজ জানি সফটওয়্যার করে ফেলবো, এইভাবেই সিলেকশন হয়ে যাবে এটা না। কারণ তোমাকে তো কোম্পানির কাছে পৌঁছাতে হবে। তো প্রথম তুমি শরীর এবং সিভির থ্রুতেই কিন্তু কোম্পানির কাছে পৌঁছাবে। সিভি এবং শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোম্পানি তোমার ডেকে ইন্টারভিউটা নেবেন না। তারপর তো ইন্টারভিউর সময় তুমি প্রফেশনালি কথাবার্তা বলবে, তুমি নিজেকে প্রেজেন্ট করবে, তোমার কাজের স্কিল ওনাদেরকে বোঝাবে, তারপরে তোমার চাকরিটা হবে। কিন্তু তার আগে তোমার প্রেজেন্টেশন,
ইম্পর্টেন্ট করি, শরীর এবং সিভির প্রেজেন্টেশন যেটা। এখনো আজকে যেহেতু দেরি করে আমাদের মিটিংটা শুরু হয়েছিল, সেশনটা, আমি সবাইকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি, বাট অন্যদিন যারা দেখবে জয়েন করে তাদেরকে তো অ্যাকসেপ্ট নর্মালি করি না আমি। তো বোঝা গেল, আমি যদি অন্য শরীরেও দেখাই, দেখো একটু চালালাম, দেখো কি সুন্দর অ্যানিমেশন, কি সুন্দর প্রেজেন্টেশন, দেখো ফুল স্ক্রিনে দেখাচ্ছে কি সুন্দর দেখাচ্ছে। এরপরে শুরু হচ্ছে, এটা রোটো স্টোরি। দেখো খুব নিট অ্যান্ড ক্লিন। তো এখনকার দিনে এইরকম শরীর সবাই পছন্দ করে, ঠিক আছে। ওই বাজে টেক্সট লিখে দিলাম, সে বড় বড় লোগো দিয়ে দিলাম, ওরকম ভালো লাগে না, এখনকার দিনে কেউ ওরকম চায় না, ঠিক আছে। আবার একটা ভালো কাজ দেখাচ্ছি, দেখো এই প্রেজেন্টেশনটা থেকে ওই প্রেজেন্টেশনটা কত ভালো সামনে। এর হেয়ার রোলটা ভীষণ ভালো হয়েছিল, ওপেন পলি ইউজ করেছে, ইউজ করে। ওকে, তো শরীর একটা পার্ট, কারণ এটা আবার কেন দেখালাম, কিছু স্টুডেন্টের কিন্তু সত্যি শরীর কোয়ালিটি কিন্তু একদমই ভালো না, একদমই ভালো না। শরীর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বারবার বলা হচ্ছে শরীর যদি ডেভেলপ করো। হতে পারে তোমরা যখন কাজগুলো করছো, মানে কারেন্ট ক্লাস নাম্বারে, সেই সময় তোমাদের কাছে অতটা নলেজ নেই, তুমি যতটুকু নলেজ আছে, যতটুকু শিখেছো, যতটুকু প্র্যাকটিস করতে পেরেছো, তার বেসিসেই তুমি প্রজেক্টটা বানিয়েছো, ওটা কোনো প্রবলেম নেই। কিন্তু তুমি কন্টিনিউস প্র্যাকটিসটা চালিয়ে যাও, আরো 2 মাস বা 3 মাস পরে তুমি চেষ্টা করো যে এর থেকে একটা বেটার শরীর বানাতে, সেটা তোমরা কেউ ভাবছো না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু একদিনে হয় না ডেভেলপ। দেখো শর্টগুলো মোটামুটি নিয়েছে, কাজগুলো করেছে, লেয়ারটা অনেকগুলো লেয়ার অ্যাড করে করার চেষ্টা করছে, রাইট। তো এগুলো জাস্ট এগুলো স্যাম্পল আমি দেখালাম। আর এরপরে আমি অনেকবারই দেখেছি, প্লিজ স্টুডেন্টদেরকে বলছি রেফারেন্স হিসেবে তোমরা একটু স্টুডেন্টের কাজগুলো একটু দেখো, আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও কাজগুলো রয়েছে। কারণ বারবার বলছি, তোমাদের কিন্তু কাজটাই নেই। ওকে, স্টুডেন্ট আর্টওয়ার্কে যদি যাও, যেমন এবছর অলরেডি যারা ক্যানভাসে, এটা ক্যানভাসের পোর্টাল, ক্যানভাসের পোর্টালেই সব কাজগুলো আপডেট করা হয়ে থাকে বেসিক্যালি। তো এই বছর যেরকম যত ক্যাটাগরিজ রয়েছে, তো সেখানে যেখানে পেয়ে যাবে সব, যেমন ম্যাট পেন্টিং এর কাজগুলো যদি এখানে বলি, এখানে কিন্তু পেয়ে যাবে। শুধু এই বছর না, পুরোনো বছরের কিছু কাজগুলো যদি দেখে থাকো, যেমন এবছর যদি আমি রুটোর কাজগুলো দেখি, এখন ফার্স্ট সেকেন্ড থার্ড কি হবে নিশ্চয়ই এখন জানা যায়নি। তো এগুলো হচ্ছে নমিনি পেজ, আমি যদি এখানে চালাই, দেখো কি সুন্দর করেছে কাজটা। প্রথমে ওপেন করলাম, তো ক্যানভাসের কাজ মোটামুটি দেখে তোমরা বুঝতে পারবে যে একটা স্ট্যান্ডার্ড কাজ হয়। আচ্ছা এটাও বলে রাখি, এটা দেখাতে নিয়ে, এটা কিন্তু চাকরির ক্ষেত্রেও তোমাদের হবে, ঠিক আছে, এই প্রবলেমটা তুমি ফেস করবে। কিছু কিছু স্টুডেন্টের কাজটা আগে দেখে নাও, তারপর মোশন ব্লার ম্যাচ করেছে এবং স্প্লাইন গুলো ক্যাপচার করেছে। এখানে একটা সিলভার একটা অপশন রয়েছে, আগে একবার দেখেওছিলাম, ওগুলো করলেই এই স্প্লাইন গুলো চলে আসবে, স্ক্রিন ক্যাপচার হয়ে যাবে ডিরেক্টলি। ওটা তোমাদের ফ্যাকাল্টি থেকে বলবে, ফ্যাকাল্টিরা তোমাকে দেখিয়ে দেবে। আচ্ছা এবার আসি, সেটা হচ্ছে এবারেও হয়েছে প্রতি বছর ক্যানভাসের, ক্যানভাসটা একটা কম্পিটিশন, এখানে একটা গাইডলাইন বা রুলস রেগুলেশন দেওয়া থাকে, ঠিক আছে। একটা পিডিএফ তোমাদের কাছে গেছিল, সেই পিডিএফটা দেখে তোমরা কাজ করেছো। সেই পিডিএফ এ কিছু ইনস্ট্রাকশন লেখা ছিল, মানে রুলস এবং রুলস রেগুলেশন অ্যান্ড গাইডলাইন বলতে পারো। তো সেগুলো কিন্তু তোমাদের ফলো করতে হয়েছে, মানে সেগুলো মেনটেন করেই কিন্তু তোমাদের কাজটা করতে হবে।
যে স্টুডেন্ট ওগুলো মেনটেন করে কাজটা করেনি তাদের কিন্তু কাজটা কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে গেছে, মানে কাজগুলো কিন্তু রিজেক্টেড হয়ে গেছে। অথচ দেখা যাবে সেই কাজগুলো হয়তো এইগুলোর থেকেও ভালো করেছিল সেই কাজগুলো, কিন্তু যেহেতু রুলস রেগুলেশন ম্যাচ করেনি তাদের কাজগুলো রিজেক্টেড হয়ে গেছে। এটা এটা কেন করা হয়? বিকজ এখান থেকে তোমরা কোর্স কমপ্লিট করার পরে যখন তোমরা একটা কোম্পানিতে টেস্ট দেবে তখন কি তোমাদের ফ্যাকাল্টি টিচার্স কেউ থাকবেন, তোমার সিনিয়র কেউ থাকবেন। তখন কিন্তু তোমাকে একটা টেস্টটা দেওয়া হবে কোম্পানির কাছে বসে একটা পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে। ওখানকার টেনশন স্ট্রেস যা আছে তোমাকে নিজেকে হ্যান্ডেল করতে হবে, তার মধ্যে কাজটা করে কিন্তু তোমাকে জমা দিতে হবে। যদি সেই টাইমের মধ্যে জমা না দিতে পারো তাহলে কিন্তু তোমার সিলেকশন হবে না। সেম জিনিস ক্যানভাসেও দেখা যাচ্ছে, প্রচুর স্টুডেন্ট এর থেকেও ভালো কাজ করেছে কিন্তু তাদের কাজগুলো রিজেক্টেড হয়ে গেছে। ওকে, কম্পিটিশনের বাইরে চলে গেল বিকজ তারা রুলস রেগুলেশন মেনটেন করেনি। তো যে যে কোনো জায়গাতে যখন কোম্পানিতে টেস্ট দিতে যাও, ইন্টারভিউ, সেগুলো কিন্তু তোমাকে মানতে হয়। ওকে, তো এটা আমি এবার মনে করিয়ে দিলাম। তারপর কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেটা আমরা ওখানে গিয়েই দেখতে পাবো, এবং বাকি স্টুডেন্টরা তো অনলাইনে দেখতে পাবে। তো এত বছরে 2019 থেকে 2019 থেকে মোটামুটি এভরি ইয়ারের কাজগুলো কিন্তু আছে, এবং দেখতে পাবে এখানে আহ, সব কাজই কিন্তু খুব ভালো কাজ। এবং এখানে যদি দেখা যায় যত স্টুডেন্ট আছে তারা কিন্তু সবাই দেখবে 99% কিন্তু চাকরি বাকরি পেয়ে গেছে, বিকজ তাদের কাজের কোয়ালিটিগুলো ভীষণ ভালো, ভীষণই ভালো। ওকে, তো স্কিলটা মেন জিনিস। ওকে, ইন্টারভিউটা পরে। আচ্ছা, এবার আজকে ইন্টারভিউ মক সেশন এবং ডুইং টোন থাকলেও আমি এই জিনিসগুলো কেন বলে দিলাম, কারণ আহ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এই স্টেপটা যদি ঠিকঠাকভাবে মেনটেন হয় তবেই কিন্তু আমরা নেক্সট স্টেপে কিন্তু যেতে পারবো। ওকে, আচ্ছা 1 মিনিট একটু হোল্ড করবো, 1 মিনিট। আচ্ছা, এবার আমরা একটু এসে যাই এবার ইন্টারভিউ একটু পেজগুলোতে। আমি আগের বারও দেখেছিলাম ইন্টারভিউতে যাওয়ার সময় প্রথমে তোমাকে টেস্ট ফাইলটা সম্বন্ধে কিন্তু জিজ্ঞাসা করার চান্স 99% থাকে। আগেই বলেছিলাম, প্লিজ টেস্ট ফাইলটা করার সময় ব্লাইন্ডলি কেউ কাজ করে নেবে না। ধরো তোমাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা তুমি তো এই টেস্ট ফাইলটা করেছো, তো ওখানকার আউটপুট সিকোয়েন্স, মানে সিকোয়েন্স আউটপুট যে দিয়েছিলে ওটার ফরম্যাট দিয়েছিল, ঠিক আছে, ওখানে হয়তো একটা ফরম্যাট মেনশন করা ছিল, সেই ফরম্যাটের নামটা তোমাকে জিজ্ঞাসা করা, তুমি কিন্তু ফরম্যাটে দেখোইনি বা দিয়েছিলে পুরো ভুলে গেছো। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ধরো ওখানে আহ, দেয়া ছিল হয়তো টিপ এতে, তো তোমাকে জিজ্ঞাসা করলো টিপ স্ট্যান্ড ফর, মানে টিপের ফুল ফর্ম কি আছে, তোমাকে তোমাকে জিজ্ঞাসা করলেও করতে পারে। তো বোঝা গেল এটা কেন এতক্ষণ ধরে জিনিসগুলো ব্যাক ট্র্যাক করলাম একটু। তোমাদের এই জিনিসটা পুরোটা এন্টার প্রসেসটা বুঝতে হবে। তো একটু গুগল করে তোমরা তখন সেখানে দেখতেও পারবে না, তোমরা হয়তো ফোন, তখন তো ফোনও থাকবে না। তো কতকগুলো মোড তোমাদের দেখে নিতে হবে। আমি একটু মিউটটা ওপেন করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এবং আফটার এফেক্টসও অপশনস গুলো আছে। ওকে, আমি মিউট এবং আফটার এফেক্ট দুটি ওপেন করে নিচ্ছি এবং সিলভারটা অন থাকতে বলবো। ঠিক আছে, তো এবার আমি প্রথমত আসি। এগুলো কিছু তোমাদের, আমি জানি না তো কে ইন্টারভিউ নেবেন, এবং ওখানে প্রতিটা কোয়েশ্চেনের আনসার দিতেই হবে এরকম ম্যান্ডেটরি না। একটা দুটো যদি নাও দিতে পারো তাহলে চাকরিতে পাওয়াতে কোনো প্রবলেম হওয়ার কথা না। কেন কথা না? ধরো তুমি 99% 90% আনসার দিয়ে দিলে, দুটো একটা দিতে পারলে না, সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু তোমার নলেজটা ম্যাটার করে। তুমি দেখলে সুন্দরভাবে যে সব জিনিসগুলো বলে দিতে পারলে, এবং খুব ভালোভাবে বোঝা যাচ্ছে রিক্রুটারের কাছে, রিক্রুটার বুঝতে পারছেন যে তোমার নলেজ আছে ইন ডেপথ, এবং তুমি যে জিনিসটা কাজটা খুব ভালো করে করেছো সাকসেসফুলি এবং কাজটা জানো। সেখানে তুমি একটা, ধরো তোমাকে জিজ্ঞাসা করো ডিপিএক্স এর ফুল ফর্ম তুমি বলতে পারলে না, সেটা কোনো ম্যাটার করবে না। ওকে, তো এইগুলো নিয়ে টেনশন করার কিছু নেই।
যে অনেক স্টুডেন্ট এরকম করে যে দেখা যাচ্ছে কারণ এত বছর ধরে আমরা একটা অর্গানাইজেশন চালাচ্ছি, আমাদের সামনে অনেক স্টুডেন্টরা বসে থেকে ইন্টারভিউ দেখেছি। ধরো ওকে ব্যাক টু ব্যাক কোয়েশ্চেন ওনারা করছেন, তো একটা কোয়েশ্চেন আনসার দিতে পারছে না, ও টেনশনে ঘেমে যাচ্ছে এবং তাতে নেক্সট কোয়েশ্চেন গুলো আর বলতেই পারছে না। তো এরকম টেনশন নেওয়ারও কিছু কারণ, একটু সিনসিয়ারিটি থাকা উচিত। ওকে, তো যারা রিক্রুটার ওনারা এটা চান যে সিনসিয়ারলি স্টুডেন্টরা কাজটা করছে কিনা, এবং ওদের প্যাশন, অ্যাম্বিশন এবং সিনসিয়ারিটি বা প্রফেশনালিজম, হার্ড ওয়ার্কিং, এই জিনিসগুলো রিফ্লেক্ট করছে কিনা। ওকে, আচ্ছা, নিউজে প্রথমে যাই, এত মাথায় রাখার কোনো দরকার নেই। ওকে, বা আফটার এফেক্টসে গেলেও আমি দেখতে পারবো, হয়তো প্রথমে আফটার এফেক্টস থেকে শুরু করবো। আচ্ছা, আফটার এফেক্টস ওপেন করার কারণ হচ্ছে বেসিক কিছু আবার কেউ জয়েন করছে, অ্যাকসেপ্ট করে নিই। আচ্ছা, এটা আজকে সবার জন্য আমি অ্যাকসেপ্ট করেছি, বিকজ আমরা অফিসিয়ালি অন টাইমে শুরু করতে পারিনি বলে আজকে সবাইকে আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। নেক্সট টাইম থেকে প্লিজ সবাই টাইমে জয়েন করবে। আচ্ছা, এখানে রেগুলেশন থাকে একটা, ঠিক আছে, উইথ হাইট 92,000 এইচপি, 2K, 4K, এখনকার দিন 16K তো 8K তো কাজ হচ্ছে। ঠিক আছে, ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে এখন, কোয়ালিটি আউটপুট মুভিজের ক্ষেত্রে, এপিসোডের ক্ষেত্রে, বা তোমরা যেখানেই যাও না কেন, আইদার তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করবে, অথবা অ্যাড এজেন্সিতে, অথবা মিডিয়া হাউসে যে কোনো, বা চ্যানেলে যেগুলো ওটিটি প্ল্যাটফর্ম বা ব্রডকাস্টিং ইন্ডাস্ট্রি, এইসব জায়গাতে তোমরা কাজ করবে। তো সব ইন্ডাস্ট্রিতেই একটা গাইডলাইন থাকে। ওকে, তো এইগুলো কিন্তু প্রপারলি শুরু থেকেই তোমাকে মেনটেন করতে হতে হবে। ঠিক আছে, করতে হবে বেসিক্যালি। যখন টেস্ট দেবে তখনও কিন্তু এইগুলোর উপরেই তুমি কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, আচ্ছা, এখানে ধরো এই কোয়েশ্চেনটা কর, ফরম্যাট, এনটিএফটি, ডিবিপ্যাড, আচ্ছা, 2K 4K এর মধ্যে ডিফারেন্স কি কি, ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারে। এবার এফপিএস এর ব্যাপারটা, ঠিক আছে, তো এগুলো একটু একটু করে সবাই একটু সফটওয়্যার ওপেন করো, একটু দেখে রাখবে। ওকে, টেকনিক্যাল কোশ্চেন যেগুলো হবে, যাতে খুব টাফ কিছু জিজ্ঞাসা করা হয় না, মোস্টলি তোমাদের কাজটাই দেখবে, তোমার প্রেজেন্টেশনটাই মোস্টলি দেখা হয়। ধরো আমি এখানে র্যান্ডাম ফিল্ম থেকে 19,082 করছি, কাস্টম থেকে 1920,080, মেজরিটি এই ক্ষেত্রে কাজ হয়। ওকে, তো স্কোয়ার পিক্সেলের জন্য এটা আমি করে নিই। এবার আমার কাছে র্যান্ডাম কিছু ক্যানভাসের প্রেজেন্টেশন মোডগুলি আমার কাছে আছে, এটাই এখন একটা দেখাচ্ছি। ধরো এটা এবার রেন্ডার দিতে হবে। এখানে দেখো সিকোয়েন্স কি কি রয়েছে, ধরো অনেকগুলো রয়েছে ফরম্যাট। ওকে, মোস্টলি ইন্ডাস্ট্রিতে ইউজ হবে টিপস, টার্গার, ডিপিএক্স। ঠিক আছে, যে টিপস, টার্গা বা টিজিএ আর ডিপিএক্স, এগুলোতে কখনো কখনো ইন্ডাস্ট্রি কি করে, রাফ সিকোয়েন্স রেন্ডার, এমনি প্রিভিউ পারপাসের জন্য লো রেজেড অল্প টাইমে প্লে হয়ে যাবে, রেন্ডার হয়ে যাবে, জেপিজি সিকোয়েন্স বা পিএনজি সিকোয়েন্স মানে আলফা কখনো কখনো বের করে। এবার এইগুলোই মোস্টলি জিজ্ঞাসা করা হয়, এইগুলো ফুল ফর্ম গুলোকে দেখে নিই। ফুল ফর্ম গুলোকে, এমওভি ফুল ফর্ম কি, এভিআই ফুল ফর্ম কি, ওকে, এগুলোকে দেখে নিই। ঠিক আছে, এপিএস এর ফুল ফর্ম কি, আই বিলিভ এটা তো সবাই জানে, এনটিএসসি, প্যাল, তো এগুলো একটু একটু করে জেনে রাখবো। ওকে, আচ্ছা, এবার এখানে গেলাম, যাওয়ার পরে আমি যদি নিউতে যাই, নিউজটা ওপেন করলাম, কোথায় গেল, আচ্ছা, নিউজ ওপেন আছে। ধরো এখানে একটা আমি রাইট রাইট নিউজ, আচ্ছা, যারা নিউজ জানো না, স্পিকার বোর্ড, তো ওরা ভয় খেও না, বিকজ ফিউচারে তোমাদের ক্লাসেস গুলো করানো হবে। ওকে, এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, রাইট নিতে গেলাম, এখানে অপশনস গুলো আছে। ঠিক আছে, 8 জিবি, 8 জিবি এর মধ্যে ডিফারেন্স, অনলি আলফা। ওকে,
তো এইগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয় ইন্টারভিউ। আলফা রেন্ডার মানে কি, ঠিক আছে? তো তোমাকে যখন এই কোয়েশ্চেন গুলো করা হবে, তো সেখানে তুমি যাতে বেসিক, যাতে কনফিডেন্টলি আনসার গুলো দিতে পারো, এবং এগুলো যে তোমাকে টেস্ট ফাইলটা দেওয়া হবে, যে টেস্ট ফাইলটা তুমি দেবে, সেই টেস্ট ফাইলটা ভালো করে মনে করবে, যে আমি টেস্ট ফাইল দিচ্ছি সেগুলো একটু ভালো করে ইনস্ট্রাকশন গুলো ঘেঁটে তারপরে তুমি ইন্টারভিউ দিতে যাবে। দেখা যাবে তুমি টেস্ট ফাইলের উপরই কিন্তু মেজরিটি তোমার কোয়েশ্চেন গুলো করা হবে। ওকে, তো এই জিনিসগুলো প্লিজ একটু মাথায় রেখো। আর যে কোনো জায়গাতে ফাইল ম্যানেজমেন্ট এবং ফোল্ডার স্ট্রাকচার ওটা একটু মেনটেন করো। কারণ অনেক স্টুডেন্ট আছে যেগুলো উম, যারা ফাইল বা ফোল্ডার স্ট্রাকচার প্রপারলি মেনটেন করে না, মানে অগোছালো ভাবে বা র্যান্ডম স্টাফ এদিক ওদিক ফাইলগুলো দিয়ে দেয়, ওগুলো অর্গানাইজ হয় না। কারণ হলিউডের প্রচুর স্টুডিও বলতে পারি আমরা, বা এখন ইন্ডিয়ান প্রচুর স্টুডিও, কারণ ইন্ডিয়াতে ম্যাক্সিমাম মানে 90% বলবো এখন সব হলিউডের স্টুডিও গুলো এসে গেছে। যেমন তুমি নিজেরাও নাম জানো, আইল্যান্ড থেকে আরম্ভ করে ফোক্স স্টুডিও, ডিনেক, তারপর ডিজিটাল ডোমেন, তারপরে নীল, সবই মোটামুটি ইন্ডিয়াতে রয়েছে। হলিউডের এমএনসি যত কোম্পানি রয়েছে, তো ওরা প্রচুর কি করে, স্ক্রিপ্টে কাজ করে। স্ক্রিপ্টে কিরকম কাজ হয়, যে সফটওয়্যারে যেমন কাজ করতে একটা ডেটাবেস থাকে, যেখানে সব ফাইলস গুলোকে রাখা থাকে, ডিরেক্টলি সার্ভার রেন্ডার হচ্ছে। তো ওখানে না ফাইল স্ট্রাকচার বা ফোল্ডার ম্যানেজমেন্ট গুলো ভীষণ ইম্পর্টেন্ট। না হলে এই যে পাথ, একটা ফুটেজ যে তুমি টানছো, এই 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 যে পাথ, এই ফাইল, ঠিক আছে, তো এইগুলো কিন্তু ঘেঁটে যাবে, এখানে ওখানে চলে যাবে, সেগুলো তখন কিন্তু খুব মুশকিল হয়। ওকে, আমি যদি একটা ভিডিও জাস্ট টানি, দেখি এখানে ওপেন হবে কি, হ্যাঁ ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এই যে এর পাথটা কি রয়েছে, এই ফাইল, ওকে, যেমন এখানে আমার কম্পিউটার রয়েছে, সেই টাইপের কোথায় দেখা হয়েছে এটা পাথটা। তো এই যে একটা পাথ, এই পাথে ধরো এই পাথ থেকে সরিয়ে দেওয়া, তাহলে ফাইলটা মিসিং দেখাবে। তো তাই ফোল্ডার থেকে ফাইল ম্যানেজমেন্ট প্রচুর ইম্পর্টেন্ট। কিন্তু প্রচুর স্টুডেন্ট টেস্ট যখন দেওয়া হয়, তখন টেস্টের সময় কি হয়, র্যান্ডম এখানে ওখানে ফাইল ছড়িয়ে আছে। এটা একটা বাজে হ্যাবিট। ওকে, তো প্রপার অর্গানাইজ ওয়েতে কাজটা করলে, যখন ফাইলটা ওনারাও দেবেন, ওনারা খুশি হবেন যে যে না, স্টুডেন্টটা গুছিয়ে কাজটা করেছে, অর্গানাইজ ডিসিপ্লিন এতে করেছে। কোনো স্টুডেন্ট কি করে, আমি আপনার সাথে ধরো কম্পিটিশন করছি, রাইট, বা সেলফেটে কাজ করছি, এখানে প্রপার নেমিং নেই। ওকে, বা সামটাইমস কি হয়, আমরা যদি নিউকে কাজ করে থাকি, তাহলে নিউকে যে এই নোটগুলো প্রপারলি গুছিয়ে রাখা, বা ব্যাকড্রপ দিয়ে, আই থিঙ্ক ব্যাকড্রপ সব জানে, ব্যাকড্রপ, ব্যাকড্রপ নিশ্চয়ই জানো, এগুলো আইডেন্টিফাই করার জন্য বা গ্রুপিং এর পারপাসের জন্য। যেমন এই দুটো আছে, তো এর নিচে আমি এটা যদি ঢুকিয়ে দিই, তাহলে দেখো একটা গ্রুপ সিস্টেম হয়ে গেল, দেখো এর মধ্যে। তো ব্যাকড্রপে এখানে কি হয়, ধরো এখানে, ধরো একটা ক্যারেক্টার একটা শর্টসে কাজ করছো, ধরো বিজি মানে ব্যাকগ্রাউন্ড, তো এটা বিজি পার্ট, তাহলে সহজে আইডেন্টিফাই করতে হবে, এবং এর কালারটাও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো ঘটনা যেটা আছে সেটা হচ্ছে, এই জিনিসগুলো অর্গানাইজড ওয়েতে কাজগুলো করা ভীষণ দরকার। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো। ওকে, আচ্ছা, এবার আমরা ডিরেক্টলি ইন্টারভিউ যদি চলে যাই, সেটা আগেও অনেকবার দেখিয়েছিলাম, সেটা আমাদের ওয়েবসাইটে রয়েছে। এখানে যদি ওয়েবসাইটে যাও তোমরা, আম, কোথায় গেলে, আহ, হ্যাঁ, এই যে এখানে পেয়ে যাবে, ওয়েবসাইটে একটু মডিফাই করা হয়েছে ইন্টারভিউ ডুজ ডোন্টস এবং সিভি টেমপ্লেট। তো ইন্টারভিউ ডুজ ডোন্টস গেলে তুমি এখানে প্রপারলি কিছু রুলস রেগুলেশন, যেগুলো নর্মাল জিনিস, এগুলো দেওয়া আছে, এগুলো একটু প্লিজ চেক করে দেখে নিন। কারণ আমরা অনেক টাইম দেখেছি যে
কারণ এখনকার দিনে প্রচুর কোম্পানি কি হয়, কিছু কিছু বাল্কে রিক্রুট করে না, মানে অল্প ফিউ ভ্যাকেন্সি আছে, অনলি দুটো চারটে। তো কোম্পানি আমাদের ক্যাম্পাসে আসে না, অনলাইন ইন্টারভিউ নেয় না, ওনারা নিজেদের অফিসে স্টুডেন্টদের ডেকে পাঠায়। তো দেখা যাচ্ছে স্টুডেন্ট অন টাইমে পৌঁছাচ্ছে না। তো সেখান থেকে আমাদের কাছে ফিডব্যাক আছে যে আপনাদের স্টুডেন্ট না সিনসিয়ারই না, ভীষণ ক্যাজুয়াল অ্যাপ্রোচ। ওকে, টাইম ম্যানেজমেন্ট স্কিল, পুরো টাইম ম্যানেজমেন্ট স্কিল, পাংচুয়াল না, দেরি করে অফিসে, মানে ইন্টারভিউতে দেরি করে আসছে, তাহলে অফিসে কি করে আসবো, ওকে কি করে আমরা রিক্রুট করবো। তো সেই সব জিনিসগুলোর উপর একটু খেয়াল রেখে, এবং এখানে দেখো প্রথমেই লেখা যায় ড্রেস অ্যাপ্রোপ্রিয়েট, এক্সট্রিম ইন ফ্যাশন ইন ভেরি ক্যাজুয়াল ক্লথস শুড বি অ্যাভয়েডেড, look neat and clean, well formal। এখানে সেকেন্ড পয়েন্টটা, বি পাংচুয়াল, মেক শিওর দ্যাট ইউ আর 10 minutes early। ঠিক আছে, তো এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা সেকেন্ড পয়েন্ট দিয়ে দেয়, তুমি একটা ইন্টারভিউতে তো ধরো 12টার সময় টাইম দেওয়া হয়েছে, তুমি একদম ডট 12টার সময় গিয়ে সেখানে হাঁপাচ্ছে, গিয়ে টেনশনে, কারণ ওটা হবেই, স্যার আমার দেরি হয়ে গেছে। তো ওটা কি ভাববে, ক্যাজুয়াল একটা, তুমি আরামসে যদি 20 মিনিট আগে গিয়ে পৌঁছালে, আরামসে ওয়াশরুম থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে তুমি আরামসে বসে রয়েছো, তখন তুমি প্রপারলি তুমি কমিউনিকেট করতে পারবে। নাহলে ওই একদম রাশে গিয়ে হুট করে বসে গেলে প্রপারলি কিন্তু কমিউনিকেট করতে পারবে না তুমি। বোঝা গেল? তো এই জিনিসগুলো মাল্টিপল টাইম বলা হয়, এগুলো তোমাদের অ্যাডিশনাল সাপোর্ট দেওয়া হচ্ছে। আবার বলছি, শুধু কিন্তু শরীর ভালো করলেই চাকরি হয়ে যাবে এটা না, শরীর ডেফিনেটলি ওটা হচ্ছে প্রায়োরিটি, বাট এই জিনিসগুলো ম্যাটার করে, যেগুলো একটু স্ট্যান্ডার্ড কোম্পানি বা এমএনসি কোম্পানি বা ভালো কোম্পানি, বড় কোম্পানি, সেখানে কিন্তু এই জিনিসগুলো ম্যাটার করে, বিকজ তোমাদেরকে ক্লায়েন্টের সাথে ডিল করতে হবে, একটা কোম্পানিতে অ্যাজ এ টিম ওয়ার্কার হিসেবে কাজ করতে হবে। তো সেখানে সবার সাথে তোমার প্রপারলি কমিউনিকেশন থাকা উচিত। টাইম ম্যানেজমেন্ট স্কিল ভীষণ ইম্পর্টেন্ট এই জন্য, বিকজ প্রোডাকশন হাউসে পাংচুয়াল না হলে, অন টাইমে শর্ট ডেলিভারি তোমরা করতে পারবে না। একটা এপিসোডে কাজ হচ্ছে, সেখানে কখনোই একটা ডেড লাইনে মুভিটা বা এপিসোডটা চ্যানেলে টেলিকাস্ট হবে বা ওয়েব সিরিজে রিলিজ হবে, বাট অফিসিয়ালি হলে মুভি রিলিজ করবে, তার ডেট পিছনে যায় না, তার প্রচুর আগে তার রিভিউ থাকে, অনেক ব্যাপার থাকে। ঠিক আছে, প্রোডাকশন প্রসেস থাকে স্ক্রিনে যাওয়ার জন্য। তো তার আগে তোমাদেরকে অন টাইমে কাজগুলো কমপ্লিট করতে হবে, তার জন্য প্রচুর কিন্তু ডিসিপ্লিন হওয়া উচিত। ওকে, তারপর আর একটা জিনিস থাকে, কেউ কেউ কিছু কিছু কোম্পানি এরকম করে থাকে, যেমন একটা সময় হয়েছিল, আমাদের হায়দ্রাবাদের একটা কোম্পানি ক্যাম্পাস রিক্রুটমেন্ট ড্রাইভে ড্রেসের জন্য কিছু স্টুডেন্টকে নেগেটিভ মার্কিং করে দিয়েছিল, ড্রেসের জন্য, পুরো ফর্মাল পড়েনি। তো এটাও কিন্তু হতে পারে, হতে পারে। তারপর ডেফিনেটলি কমিউনিকেশন স্কিল খুব ইম্পর্টেন্ট, বিকজ সবাই চায় যে কোথাও যাতে কোনো রকম ভাবে কমিউনিকেশন যাতে প্রবলেম বা গ্যাপ না হয়, এবং ওর সাথে সাথে কোম্পানি অলওয়েজ চায় যে টিম স্পিরিট বা অ্যাজ এ টিম, মানে গ্রুপে যাতে কাজ হয়, বিকজ আমাদের ইন্ডাস্ট্রি এতটাই ভাস্ট আছে, এবং ভাস্ট আছে ইন দ্য সেন্স, একটা মুভি কেউ একা বানাতে পারবে না, রাইট? একটা মুভির একটা শটও কেউ একা বানাতে পারবে না, অনেকজন মিলে কিন্তু কাজটা করবে। তো সেখানে তোমার যদি কমিউনিকেশন স্কিল বা সফট স্কিল না থাকে, তাহলে তো রোজ লোকের সাথে ঝগড়া লাগবে তোমার। তো সবার সাথে কমিউনিকেশন করে একটা কাজকে তো কমপ্লিট করতে হবে। সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন এটা হয়ে থাকে উম, আমাদের এই ইভেন্ট যেটা ক্যানভাস, আর 2 দিন পর হবে, ক্যানভাসের শর্ট ফিল্ম বলে একটা ক্যাটাগরি আছে, নিশ্চয়ই তোমরা জানো। এটা যেটা টিম ওয়ার্ক থাকে, এখানেই দেখা যায় অনেকবার এটা ঘটেছে, এবং এই লাস্ট ইয়ার বা এবছরও ঘটেছে। সেটা হচ্ছে, ধরো 5 জন স্টুডেন্ট মিলে একটা সিনেমায় নাম দিয়ে দিল, লাস্টে 15-20 দিন পরে সিনেমাটার কাজই শুরু হচ্ছে না, তখন ফ্যাকাল্টি আমাকে অনেকবার বলেছেন যে স্যার এরা তো শুরু করছে না, আপনি একবার ওদের সাথে মিটিং করুন। আমি বলছি কি ব্যাপার, তোমরা কোনো কাজ করছো না, কি প্রোগ্রেস আছে? তখন বলছে স্যার ও তো আসবে, আসে না, আবার ওই স্টুডেন্টটা কালকে আসবে বলে আসেনি, এরকম করে করে হয়নি। তখন আমি তাদেরকে কোয়েশ্চেন করি, আচ্ছা তোমরা ধরো একটা অফিসে তোমরা 10 জন মিলে জয়েন করো, তাহলে রোজ এরকমই হতে থাকবে যে কেউ না কেউ অ্যাবসেন্ট থাকবে, তাহলে তোমরা কি বলবে, আচ্ছা আজকে, আজকে সাপোজ এ, আজকে এ আসেনি বলে আজকে আমরা কাজ করি, কালকে আবার সি আসবে না, সি আসেনি, সব তো কোনোদিনই কাজ হবে না। তাহলে তোমাদের মধ্যে কে এমন রয়েছে যে নিজে ইনিশিয়েটিভ, আচ্ছা আজকে সি আসেনি,
তাহলে সি আসেনি, কোনো প্রবলেম নেই, বাকি যারা এসেছে সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করে আমরা কাজটা এত দূর আগিয়ে নিই, বাকিটা কালকে ও এলে ওকে আমরা ব্রিফ করে দেবো, ও তারপরে কাজটা কন্টিনিউ করবো। আচ্ছা, কাজটা আগালো, তাহলে একটা স্টেপ আগিয়ে গেল। পরের দিনকে আবার একজন এলো না, তখন কি করো, আচ্ছা ও আসেনি, তাহলে আজকে এই প্ল্যানিং করলাম, আগে বাকিটা সব কাজ করে ওর কাজটা ওকে। এটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি, এটা হচ্ছে স্টেপ। রোজ সিঙ্গেল স্টেপ করে আগালে তবে একটা ফাইনাল ডেস্টিনেশন। তো এটা একটা বিশাল বড় একটা স্কিল। এটা স্টুডেন্ট থাকে না বলে স্টুডেন্টরা ব্লেম দেয়, আজ এই প্রবলেম ওই প্রবলেম, আজ ও আসেনি বলে করিনি, ও এটা বলেনি বলে। শর্ট ফিল্মের ক্ষেত্রে আমরা এটা করি। এটা জাস্ট একটা এক্সাম্পল, বুঝতে গেল? তো এগুলো গ্রুপ ডিসকাশন হয় ওই জন্য ইন্টারভিউর সময় তোমাদের সাথে প্রপারলি কমিউনিকেশন করে জিনিসগুলো ওনারা বুঝিয়ে যাবে। তারপর তোমার অ্যাটিটিউড, মানে তুমি শুরুর দিক থেকেই তুমি তোমার নিজের ফ্লেক্সিবিলিটি দেখছো, যে তোমার একটা কাজ শেখার ইচ্ছা, তুমি কেরিয়ারটা স্টার্ট করতে চাইছো, সেই একটা অ্যাটিটিউড থাকা উচিত, একটা হাম্বলনেস, যে না আমি কাজটা করতে, আমার ড্রিম আছে, আমি করছি। তুমি বলছো না না আমি কিছু ড্রিম আছে, সবই আছে, কিন্তু তুমি অফিসে সময় আসবে না, বা কাজ শেখার কোনো ইচ্ছাই নেই, তোমাকে একটা জিনিস কারেকশন দেয় তুমি করছোই না, বা সিনিয়র উপর রেগে যাবে। এটা একটা ব্যাপার। তুমি শুরুর দিকে জিজ্ঞাসা করছো আমার কত টাকা স্যালারি দেওয়া হবে, এই দেওয়া হবে। তো একটা গুড অ্যাটিটিউড কি হয়েছে, যার ইচ্ছা সে ঢুকে যায়, কাজটা করছে, আমি কাজটা শিখতে চাই, তোমার দেখবে এমনি তোমার গ্রোথ হয়ে যাবে। সেই কোম্পানিতে গ্রোথ হচ্ছে না, কোম্পানি ছেড়ে দিয়ে আবার অন্য কোম্পানি থেকে তোমার ভালো কাজ থাকবে, এমনি তোমার সেই কোম্পানি তোমাকে নিয়ে সিনিয়র পোস্টে দিয়ে ভালো টাকা স্যালারি করে দেবে। তো তার কিছু বেসিক কিছু ক্রাইটেরিয়া থাকে, কিছু পয়েন্টস, নট ক্রাইটেরিয়া অ্যাকচুয়ালি, বেসিক কিছু পয়েন্টস যেগুলো ফর্মাল হওয়া উচিত। তো সেইগুলো এখানে মেনশন করা, কি করবে কি করবে না। ইন্টারভিউ ইন্টারভিউ ডুজ ডোন্ট, বোঝা গেল কি করা উচিত, কি করা উচিত। ডুজ মানে করা উচিত, ডোন্ট মানে করা উচিত। ধরো সাউথ ইন্ডিয়ান একটা কোম্পানি এলো আমাদের মধ্যে, অনেকটা বড়, they don't know Bengali, they don't know Hindi as well. ওকে, তাহলে কি হবে? They can understand, but they don't speak, but they don't talk. What you will do? বোঝা গেল? তো অ্যাটলিস্ট তোমাকে ইংলিশ পার্টটা, কমিউনিকেশন পার্টটাও তোমাকে ইমপ্রুভ করতে হবে, বা তোমার এই অ্যাটিটিউডটা হোক, তো এটা জানি না, একটু ট্রাই করি, একটু শিখে আসতে হবে অ্যাটলিস্ট। আবার প্রচুর ভালো ইংলিশ জানতে হবে এরকমও না, তোমাকে প্রেজেন্টেবল হয়, কেউ যদি জানে তাহলে ওয়েল অ্যান্ড গুড। আবার কিছু স্টুডেন্ট ইমেল লিখে হোয়াটসঅ্যাপ দিনরাত করছে, কিন্তু একটা ইমেল লিখতে প্রপারলি পারছে না। হোয়াটসঅ্যাপ একটা ব্যাড থিং, হোয়াটসঅ্যাপ এখন অফিসিয়াল প্ল্যাটফর্ম, পুরো হোয়াটসঅ্যাপে চলে। তো সেখানেও তোমাকে একটা মেসেজ লিখছো, প্রপারলি লিখতে হবে। তো তো ইমেল একটু একটু করে লেখা শেখা উচিত। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন অনেকবার স্টুডেন্টরা এই কনফ্লিক্টের মধ্যে গেছে, আমি অনেকবার ক্ল্যারিফাই করে দিয়েছি, বাট স্টিল জিনিসটা হয়। কিছু কিছু কোম্পানির ক্রাইটেরিয়া থাকে, যেমন একটা মুম্বাইয়ের একটা কোম্পানি, নাম বলিয়ে দিই, বট ভিএফএক্স, আমাদের এখানে অনেকবার এসেছে, এবং আমাদের পোর্টালে গিয়েও দেখতে পারবে কোম্পানির নামটা। তো একবার একবার না অনেকবারই ওনারা আমাদের এখান থেকে নর্মাল ক্রাইটেরিয়া, যে রোটো আর্টিস্ট, পেন্ট আর্টিস্ট, কম্পোজিটর আর্টিস্ট, টেস্ট ফাইল পাঠিয়েছে, স্টুডেন্ট ইন্টারভিউ দিয়ে সবাই চাকরি পেয়ে গেছে, রাইট? এরকম অনেকবার হয়েছে যে ওনাদের দুটো ডিভিশন আছে, একটা একদম হলিউডের ডিভিশন, যেখানে পুরো একদম হলিউডের এ গ্রেডের মুভির কাজ হয়, আর একটা ইন্ডিয়ান মুভিজ এর কাজ হয়, ঠিক আছে? তো যেটা হলিউডের ডিভিশন, সেখানে ডেফিনেটলি ফরেনারদের সাথে কমিউনিকেট করতে হবে, এবং কোয়ালিটিটা অনেক হাই। তো ওনাদের স্যালারিটা ওখানে হাই ছিল, বাট ওদের ক্রাইটেরিয়া ছিল স্টুডেন্ট শুড বি ম্যান্ডেটরি ইংলিশ কমিউনিকেশন স্কিল, রিডিং অ্যান্ড রাইটিং, and minimum eligibility criteria, student have to graduate in any state. আর নর্মাল যে ওদের ভ্যাকেন্সিটা ছিল, সেখানে কোনো এইরকম বাউন্ডেশন ছিল না, সেটা ছিল অনলি রোবো আর্টিস্ট, পেন্ট আর্টিস্ট লাগবে, এই সফটওয়্যার রিকোয়ারমেন্ট, দ্যাটস ইট। তুমি ভাবো হলিউডের যেটা ছিল, ওখানে কিন্তু কন্টিনিউয়াস কিন্তু ভ্যাকেন্সি পোস্ট খালি ছিল, কিন্তু কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারছে না, ক্র্যাক করতে, একটা না দুটো স্টুডেন্ট ক্র্যাক করেছিল। তার মানে ভাবো
যে কোনো স্কিল অ্যাডিশনাল তোমার মধ্যে যদি থাকে, তুমি যদি বিল্ড করতে পারো, ডেভেলপ করতে পারো, স্কিল যদি এনহ্যান্স করতে পারো, তাহলে তোমাকে অলওয়েজ তুমি কিন্তু বাকির থেকে আগে থাকবে এবং তোমার হাতে অনেকগুলো অপশনস অ্যাভেলেবল, রাইট? আই বিলিভ আমি বোঝাতে পারলাম। এটাই সিম্পল ফান্ডা আর কি। তারপর তো ইন্টারভিউতে নর্মাল যাচাই করা হয়, আহ, যেটা হচ্ছে ইনস্ট্যান্ট তোমার কিরকম ডিসিশন মেকিং স্কিল আছে, নর্মাল বেসিক সেন্স কিরকম রয়েছে তোমার, ম্যাচুরিটি বা তোমার সিনসিয়ারিটি কিরকম রয়েছে, ওই বেসিসে কিছু কোশ্চেন। ওকে, চলো আমি অনেকটা পয়েন্ট ডিসকাস করে দিলাম। এবার যারা আছো তাদেরকে একটু বলবো যে আহ, আমি যে পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করলাম ওগুলো মোটামুটি কি তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। সৌরভ, মোটামুটি পয়েন্টগুলো শুনে কিছু বোঝা গেল, কিছু হেল্প হলো? হ্যাঁ স্যার, আমি একটু অনেকটা পরেই জয়েন করেছি, বাট যেটুকু শুনেছি স্যার সেটুকু ক্লিয়ার। আচ্ছা, আহ, সোনিয়া তুমি কি বুঝলে? নেক্সট সায়ন, সায়ন শুনেছো তুমি সিভি থেকে? হ্যাঁ স্যার, শুনলাম। ইন্টারভিউ দিয়েছো একটাও? না, দিইনি। আমার যে কোর্সটা কালকেই শেষ হলো আর কি। ওকে, গ্রেট, গ্রেট। শুরু থেকে ছিলে? না, আমার হচ্ছে মোশন গ্রাফিক্স হচ্ছে শেষের 3 মাসে ছিল। আমার গ্রাফিক্স অ্যান্ড মোশন ডিজাইন ছিল আর কি, ওকে, জিএমডি। ওকে, গ্রেট। আর সায়ন, মোটামুটি তুমি ওভারঅল বুঝতে পারলে প্রসেসটা? হ্যাঁ স্যার, মোটামুটি বুঝতে পেরেছি। মানে মোশন রিলেটেড ব্যাপারগুলো বুঝছি, বাকি রোটোস্কোপি ওই ব্যাপারগুলো অতটা বুঝিনি। আচ্ছা, আমি তো ভিএফএক্স হিসেবে বলে দিয়েছিলাম বাকিগুলো। না, আমি জাস্ট ডিপার্টমেন্ট হিসেবে র্যান্ডম জাস্ট কমিউনিকেশন করলাম, র্যান্ডম, র্যান্ডম, হুম। র্যান্ডম। আমি অ্যানিমেশন নিয়েও বলে দেবো, গ্রাফিক্স নিয়েও বলে দেবো। আচ্ছা, নেক্সট আর কাকে দেখতে যাচ্ছি? আকাশ, আকাশ শুরু থেকে ছিলে তুমি? আকাশ, না স্যার, আমি আধ ঘন্টা বাদে জয়েন করেছি। তো আজকে উম, যে কমিউনিকেশন গুলো হলো এগুলো হেল্প করবে? হ্যাঁ স্যার, আমারও ওই সেম বিষয়টা অ্যাকচুয়ালি। আপনি যে মোশন গ্রাফিক্স এর বিষয়টা যেটা বললেন সেটা বুঝতে পেরেছি। আর যে রুলস আচ্ছা, রেগুলেশন যেগুলো আছে। আচ্ছা, আচ্ছা, ওকে, 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 হ্যাঁ। ওকে। আচ্ছা, এগুলো হেল্প হবে তো? হ্যাঁ স্যার, মোটামুটি ঠিক আছে। ওকে, 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 গ্রেট। তো এগুলো র্যান্ডম কিছু নিলাম। আহ, আর কিছু একটু বলে দিই আমি। বেসিক্যালি গ্রাফিক্স এর ক্ষেত্রে সোনিয়া খাতুন, হ্যাঁ সোনিয়া বলো। স্যার, আমি বলছি যে আপনি যেমন বললেন সিভির ক্ষেত্রে আমরা যে পোস্টের জন্য জয়েন হতে চাই, মানে যে জবের যে পোস্টের জন্য জবটা পেতে চাই, সেটা কি সিভি বা রেজিউমেতে মেনশন করতে হবে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি করতে হবে, এক্স্যাক্টলি করতে হবে। কেন করা উচিত আমি এবার ব্রিফ করে দিচ্ছি। আমি ব্রিফ করে, ধরো তুমি অ্যাজ এ 3D স্টুডেন্ট, রাইট? আমি না সিম্পল স্যার, আমি জিএমডি স্টুডেন্ট। আচ্ছা, জিএমডি, তাহলে ঠিক আছে, তোমার কোর্স নিয়ে কথা বলে গ্রাফিক্স, অনেকজন গ্রাফিক্স জয়েন করেছে। আমি জাস্ট র্যান্ডম আজকে এই সেশনটা তো অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স যত কোর্স আছে ওয়েব সবার জন্যই কন্ডাক্ট করা হয়েছে। তো সেটা আমি আমি শুধু গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স আর ভিএফএক্স নিয়ে কথা বলে নিয়েছিলাম, সেই জন্য আমি একটু 3D দিকে যাচ্ছিলাম। ঠিক আছে, নো প্রবলেম। সব স্ট্রিমের জন্য একই হওয়া উচিত। আমি গ্রাফিক্স নিয়ে কথা বলছি। ধরো গ্রাফিক্সে যেটা কোর্স আছে, তোমাদের দুটো ডিপার্টমেন্ট মোস্টলি আছে। জিএমটি কোর্স আছে যে গ্রাফিক্স, স্টিল গ্রাফিক্স, আর একটা হচ্ছে মোশন গ্রাফিক্স, রাইট? এবার একটা কোম্পানিতে ভ্যাকেন্সি বেরিয়েছে, মানে একটা জবের ভ্যাকেন্সি বেরিয়েছে যে ওটা অনলি গ্রাফিক্স, নট মোশন গ্রাফিক্স, রাইট? এবার তুমি দেখেছো জবের অ্যাপ্লিকেশনে, মানে প্লেসমেন্ট পোর্টালে গিয়ে যখন অ্যাপ্লাই করছো, এই প্লেসমেন্টে গেলাম, প্লেসমেন্টে গিয়ে অ্যাপ্লাই ফর প্লেসমেন্ট এখানে যখন যাচ্ছি, গিয়ে আমাদের কাছে যখন পেজটা ওপেন হচ্ছে, ওপেন গিয়ে এখানে গ্রাফিক্স এর মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখাচ্ছে যে এখানে কি আছে, গ্রাফিক, এই জবটা অনলি গ্রাফিক্স। আমি অ্যাপ্লাই করলাম, করে যখন ফিল করছি
এখানে সিভিতে দিলাম, সিভিতে দিয়ে দিলাম মোশন গ্রাফিক্স আর্টিস্ট বা মোশন গ্রাফিক্স ডিজাইন। এবার যিনি ওখানে দেখবেন তার জন্য কি হবে, যে মোশন গ্রাফিক্স কেন লেখা রয়েছে, তো তাই আমি গ্রাফিক্সের স্টুডেন্টের জন্য প্রেফার করব দুটো সিভি বানিয়ে রাখা হয়, একটা গ্রাফিক্স, একটা আলাদা মোশন গ্রাফিক্স, আর একটা রাখা গ্রাফিক্স অ্যান্ড মোশন গ্রাফিক্স। কেন, ধরো একটা কোম্পানিতে যেমন এইটা দেখো, গ্রাফিক্স ডিজাইনিং অ্যান্ড এডিটিং, যারা জিএমটি কোর্স করো তোমাদের কোর্সে গ্রাফিক্স শেখানো হয়, প্রিমিয়ার প্রো শেখানো হয়, রাইট? তাহলে এর বেসিসে আলাদা সিভি বানিয়ে এখানে লিখে দিলে গ্রাফিক্স অ্যান্ড এডিটিং, তুমি সেখানে তার মানে সিভিতে কি বোঝা যায়, তুমি গ্রাফিক্স শেখানো, এডিটিং শেখানো, ওকে? তো সেটা সুবিধা আলাদা থাকবে। এবার ডিটেলস তুমি লিখবেই যে আমি এই জিনিসগুলো জানি অ্যাডিশনালি, যেমন এই জবটার জন্য মেনলি মনে হয় তুমি গ্রাফিক্স, তাহলে গ্রাফিক্সের এখানে লিখে দাও যে গ্রাফিক্সের আমি এই জিনিসগুলো জানি, রাইট? অ্যাডিশনালি নিচে আবার লিখে দাও যে গ্রাফিক্সের সাথে সাথে আমি আমাদের সিলেবাসে ছিল আমি আফটার এফেক্টস, মোশন গ্রাফিক্স জানি, প্রিমিয়ার প্রো, এডিটিং জানি, আমি ইলাস্ট্রেশন ডিজাইনার জানি, এর সাথে সাথে আমি পার্সোনালি আমার স্কিল রয়েছে হবিসের জন্য আমি এমনি লাইভ স্কেচ বা পেন্টিংও জানি। তাহলে কি হবে, মেন স্কিল তো ওটা, তাহলে অ্যাডিশনাল এগুলো অ্যাড করে দেবে, তার মানে তুমি বাকিদের থেকে এগিয়ে যাবে, তাহলে মনে করবে বাক্স ইনসাইড ক্যান্ডিডেট। এবার তুমি ভাবো তুমি সিভিতে এগুলো সব রং লিখে দিলে, তুমি আদৌ পেন্টিং জানো না, তুমি লিখে দিলে। এবার ধরো তোমাকে বলে আজকে তুমি একটা পেন্টিং করে দেখাও, তো তুই করে দেখাতে, তাহলে কার কার ইনসার্ট হয়ে যাবে, তোমার ইনসার্ট হয়ে যাবে, তো কখনো সিভিতে রং ইনফরমেশন দেবে না। ধরো একটা থ্রি ডি যদি যাই, এবার ধরো 2D and 3D, রাইট? অ্যানিমেশন একজন স্টুডেন্ট, সে ধরো একটা মডেলিং টেক্সচারিং লাইটিং এর একটা সিভির উপর লেখা আছে শুধু মডেলিং টেক্সচারিং লাইটিং, আর কিচ্ছু লেখা নেই, ঠিক আছে? এবার অ্যানিমেশনের ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করবে, সে কি দিয়েছিল সিভিতে লেখা, ওই সিভির ওপর লেখা আছে মডেলিং টেক্সচার লাইটিং, তাহলে কি, তাহলে মিসিং হয়ে যাবে, মেইন জিনিসটাই তোমার দেয়া নেই, বোঝা গেল? ধরো একটা ভ্যাকেন্সি আছে, এই যে অ্যানিমেশনের ভ্যাকেন্সি, তুমি সেখানে কি দিবে, লাইটিং আর্টিস্ট, কেমন হবে, এটা ইররিলেভেন্ট হয়ে যাবে। ধরো একটাতে অ্যানিমেশনের ভ্যাকেন্সি, সেখানে গ্রাফিক্সের সিভিতে অ্যাপ্লাই করবে বা গ্রাফিক্সের স্টোরেজ দিবে, এটা হয়, এটা ইররিলেভেন্ট হয়ে যাবে। তো রিলেভেন্ট দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে, বোঝা গেল? ধরো গ্রাফিক্সের স্টুডেন্ট, তুমি ইন্টারভিউর সময় ইন্টারভিউ টেবিলে বসেছো, স্যার, তাহলে হ্যাঁ বলো বলো বলো। আমার কোশ্চেন ছিল যে আমাদের তো মানে যে আমাদের সিভি স্যাম্পল আমরা দেখেছি, তো ওইতে তো মানে আমাদের যে স্টিলের কাজ আছে, পোস্টার ডিজাইন, এইগুলোর জন্য আমাদের আলাদা করে পোর্টফোলিও করা হয়েছে। হ্যাঁ, আর মোশনের জন্য আমাদের দু রকমের লোগো অ্যানিমেশন, আর তার সাথে মোশন গ্রাফিক্স দুটোই হয়েছে, এক্সপ্লেনার ভিডিও। আর আরেকটা শো রিলে, মানে দুটো কাজেরই আমরা মানে মিক্স করে, কেন কি আমার এখন ওটা চলছে, এই জন্য আমাদের স্যার যেরকম বুঝিয়েছে আমরা ওরকমই করছি। তো মানে যদি আমি স্টিলের জন্য কি আমাকে আলাদা সিভি তৈরি করতে হবে, আর মোশনের জন্য আলাদা না না সিভি তৈরি করতে হবে, না না, একটাতেই আমি দুটো দিতে পারি? একটাতেই দুটো দিয়ে দিতে পারো, কোনো প্রবলেম আচ্ছা নেই, স্যার। কিন্তু যেন আচ্ছা। মেনশন থাকে। আমার আচ্ছা। কথাটা হচ্ছে যেন মেনশন থাকে, ভুল বুঝো না, মেনশন যেন থাকে। ধরো একটা সিভিতে শুধু লেখা আছে গ্রাফিক্স আর্টিস্ট, গ্রাফিক্স ডিজাইনার, কিন্তু তুমি মোশন গ্রাফিক্স অ্যাপ্লাই করছো, কিন্তু ওখানে মোশন গ্রাফিক্স এর কথাটা লেখাই নেই, এটা কেমন হবে বলো, এটা কি ভালো হবে? না স্যার। তাহলে ওই পয়েন্টটাই হাইলাইট করো, আচ্ছা, ওই বুঝতে পয়েন্ট, পেরেছি স্যার, থ্যাংক ওই, ইউ। হ্যাঁ মোস্ট ওয়েলকাম। তো এবার অ্যানিমেশনের সেম, একটা সিভি শুধু অ্যানিমেশন লিখে দিও সিভিতে, তাহলে সেখানে কমা দিয়ে লাইটিংও লেখা রয়েছে, তাহলে তুমি লাইটিং এর জন্য অ্যাপ্লাই করেছো, অ্যানিমেশন লেখা থাকুক, কোনো প্রবলেম নেই, কিন্তু যেন উল্লেখ থাকে, বোঝা গেল? আচ্ছা স্যার, আমার একটা কথা জিজ্ঞেস করার আছে। বলো বলো বলো। আমার যেমন তাহলে গ্রাফিক ডিজাইনার আর মোশন ডিজাইনার দুটো আছে, তাহলে নিচে তাহলে গ্রাফিক ডিজাইনার স্ল্যাশ মোশন ডিজাইনার এরকম ভাবে থাকবে তো? দেখো ওটা নিজের মতো লিখতে হবে, গ্রাফিক ডিজাইনিং অ্যান্ড মোশন গ্রাফিক্স বা স্ল্যাশ দিয়েও লিখতে পারো, কোনো প্রবলেম নেই, তুমি দুটো জিনিস যেন ও আচ্ছা, মেনশন থাকে, মেনশন যেন থাকে। আচ্ছা আচ্ছা। সিভি আলাদা করতেই হবে এরকম বলছি না, কেন আমি বলেছি জানো আজকে স্পেশালি,
বিকজ কিছু কিছু ডিপার্টমেন্ট, গ্রাফিক্সের ক্ষেত্রে ওই প্রবলেম নেই, কিন্তু অ্যানিমেশনের ক্ষেত্রে বা ভিএফএক্স এর, আমি ভিএফএক্স এর এইচওডি, ঠিক আছে। তো ঘটনাটা হচ্ছে আহ, এক একজন এইচওডি কিছু মাস ছাড়া ছাড়া এই সেশনটা কন্ডাক্ট করেন। তো অ্যানিমেশনের ক্ষেত্রে যদি বলে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, রাইট? ধরো একজন স্টুডেন্ট অ্যানিমেশনের উপর শুধু সিভি বানিয়ে নিয়েছে, সেখানে মডেলিং টেক্সচারিং লাইটিং এর কিচ্ছু কাজ দেওয়া নেই, কোনো কথাই বলা নেই, বা মডেলিং টেক্সচার লাইটিং এর কথাটা উল্লেখ করেনি। এবার থ্রিডি অ্যানিমেশনের সিভিটা দিয়ে অ্যাপ্লাই করবে, তাহলে তো তার অ্যানিমেশন সম্বন্ধে কিছু লেখাই হলো না, বা লাইটিং সম্বন্ধে লেখাই হলো না। বুঝতে পেরেছো? সেই জন্য বললাম যেন মেনশন থাকে অলওয়েজ। ও আচ্ছা, এইবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। অ্যাকচুয়ালি ওই ডিপার্টমেন্টে অনেকগুলো মানে আর কি সেক্টর আছে আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি, বাস এইবার ধরতে পুরোটাই। পেরেছি, এবার ওই জন্য হতে এবার বুঝেছি। বুঝে গেছে? তো গ্রাফিক্স এর ক্ষেত্রে এরকম প্রবলেম নেই, গ্রাফিক্স আর মোশন গ্রাফিক্স লিখে দিলেই হবে, আলাদা করার তবে দরকার নেই। আমার পার্সোনালি মোশনটাই বেশি পছন্দ আমার গ্রাফিক ডিজাইনের থেকেও। বাহ, গ্রেট! তাহলে মোশন গ্রাফিক্স এর আমি ওই জন্য স্যাম্পল দেখাচ্ছিলাম। অ্যানিমেশনের ক্ষেত্রেও হতে পারে, যেমন অ্যানিমেশনের ক্ষেত্রে অ্যানিমেশন একটা আলাদা রিল হওয়া উচিত, মডেলিং টেক্সচারিং লাইটিং এর একটা আলাদা হওয়া উচিত, সেরকম মোশন গ্রাফিক্স এর রিল অলওয়েজ ইউটিউব লিংক হওয়া উচিত। গ্রাফিক্স স্টুডেন্টদের জন্য বিহেন্সের লিংক হওয়া উচিত, ওয়েব স্টুডেন্টদের জন্য তোমাদের যে যে প্ল্যাটফর্মে যেমন করে বানাতে বলেছেন ওটা বানাবে, ঠিক আছে। আমি জানি না আচ্ছা স্পেশালি ওয়েবের জন্য স্যার কোন প্ল্যাটফর্ম ইউজ করতে বলেন, কিন্তু গ্রাফিক্সের জন্য তো বিহেন্স অলওয়েজ গ্রাফিক্স রিলেটেড। আর বিহেন্সের মধ্যেও ওই তোমার মোশন গ্রাফিক্স এর ভিডিও ভিডিও আপলোড করা যায়, বাট ভিডিওর জন্য আমি প্রেফার করব যে কোনো অ্যানিমেশন, লাইটিং, টেক্সচারিং, মডেলিং বা ভিএফএক্স এর কোনো ডিপার্টমেন্টের জন্য ইউটিউব লিংকই হওয়া উচিত, আর গ্রাফিক্স রিলেটেড জন্য বিহান্স এর লিংক হওয়া উচিত। আচ্ছা আচ্ছা, মানে গ্রাফিক্স এর জন্য বিহান্স আর মোশনের জন্য সবসময় ইউটিউব, মানে সেটা ইউটিউব হলে বেস্ট হয়। বেস্ট হয়, বেস্ট হয়। আর মডেলিং, টেক্সচার, লাইটিং, অ্যানিমেশনের জন্য ইউটিউব লিংক হওয়াই উচিত। এক্ষেত্রে যদি আমি ড্রাইভে তুলে, গুগল ড্রাইভে তুলে ওটা দিই, ওটা প্রবলেম হতে পারে, তো ইউটিউব লিংকই হলে ভালো হয় অলওয়েজ। হ্যাঁ, ওটা তো আপনি প্রথমের দিকে বলছেন যে অনেক সময় ওপেন হতে চায় না বা ডাউনলোড স্পিড কমে যায় বা এরকম প্রবলেম হয় না, ওরকম হ্যাঁ, ইস্যুস হয়। হ্যাঁ। তো কোম্পানি দেখতে চায় না, না? আর সিভি লিংকটা বারবার দেখো, সিভি লিংক যেন এনিওয়ান উইথ দ্য লিংক করে সিভি লিংকটা যেন ওপেন হয়, পিডিএফ ফরম্যাটে বানিয়ে তোমাদের গুগল ড্রাইভে তুলে দেবে, দিয়ে ওই লিংকটা দিয়ে যখন অ্যাপ্লাই করবে এনিওয়ান উইথ দ্য লিংক করবে। ওকে, আমি একবার দেখিয়ে দিচ্ছি আমার প্রোফাইল থেকে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে ধরো এখানে ধরো এখানে একটা ফোল্ডার বানালাম, এমনি নর্মাল র্যান্ডম আমি একটা ফোল্ডার বানাচ্ছি। এখানে ধরো নিউ ফোল্ডার বানালাম, নিউ ফোল্ডারের মধ্যে গেলাম, ঠিক আছে। এখানে ধরো আমি স্টুডেন্ট নাম, ধরো তোমাদের একটা স্টুডেন্ট নাম কারো দিয়ে দিই, ধরো এখানে কার নাম দেখতে পাচ্ছি আকাশ, এ কে এ এস এইচ, আকাশ, ঠিক আছে। ধরো এ কে এ এস এইচ, আকাশ, ঠিক আছে। ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর ডবল ক্লিক করলাম। এবার এখানে ধরো পিডিএফটা আপলোড করে দিলে, ওকে। পিডিএফ এর সিভি আছে, এর মধ্যে ডাম্প করে দিলে। এবার এইটা আকাশ সিভি, ধরো রিনেম করে এখানে করো সিভি, ওকে করলাম। এরপরে এখানে ক্লিক করে শেয়ারে যাব, শেয়ার, এখানে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক করবে, রেস্ট্রিক্টেড এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক করবে, ওকে। এবার কপি, ডান। এবার এই লিঙ্কটা যদি দিয়ে দাও, তাহলে যে কেউ এই লিঙ্কটা ওপেন করতে পারবে, ওকে। কিন্তু মানে তোমরা যার কাছে লিঙ্ক থাকবে সেই ওপেন করতে পারবে। হ্যাঁ, 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 আর কেউ কিন্তু এই ফাইলটা ডিলিট কেউ করে দিতে পারবে না, কেউ উড়িয়েও দিতে পারবে না। এটা কিন্তু প্রবলেম হয় তোমাদের অ্যাপ্লাই করার সময়, কারণ প্লেসমেন্টের পোর্টালে গিয়ে এখানে যখন অ্যাপ্লাই করবে, ধরো আমি এখানে অ্যাপ্লাই করছি, এখানে সেন্টার নেম দিতে হয়, স্টুডেন্ট নাম দিতে হয়, স্টুডেন্ট আইডি, কন্ট্যাক্ট নাম্বার, জব কোড, যে জব কোড এর উপর অ্যাপ্লাই করছি, সরি, এই যে এই জব কোড কোথায় আছে, এই যে এই জব কোডটা দিতে হবে, ঠিক আছে। জব কোড দিলাম, লাস্ট ক্লাস নাম্বার, অ্যাটেন্ডেন্স, কত নম্বর ক্লাসে তুমি রয়েছে, কোর্সের নাম দিয়েছিল, ফ্রি অ্যানিমেশন, শরীর লিঙ্ক, ইউটিউব লিঙ্ক ম্যান্ডেটরি, সিভি লিঙ্কে এটা দিয়ে দিলে চলে আসবে। এবার ওই সিভি লিঙ্ক যখন দিয়ে দেবে, এই সিভি লিঙ্কটা যে কেউ ওপেন করবে, ওপেন হয়ে যাবে, না হলে কি হবে, এই লিঙ্ক ওপেন হবে না, খুলবে না। তো সেই জন্য বলছি, এরকম এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেবে, তাহলে যে কেউ ওই লিঙ্কটা ওপেন করে তোমার কাজটা দেখতে পাবে, মানে সিভিটা দেখতে পাবে। বুঝিয়ে দিলাম, এগুলো প্লিজ একটু ফলো করো। আর ওকে স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে করতে পারো, আমি ওভারঅল জিনিসটা বুঝিয়ে দিলাম, এগুলো একটু মেনটেন করো।
এগুলো অ্যাডিশনাল সাপোর্ট। বারবার বলছি, শুধু ক্লাস করলাম বাড়ি চলে গেলাম প্র্যাকটিস করলাম ওরকম না। প্র্যাকটিস তো প্রচুর করতে হবে, প্রচুর। পার ডে 7-8 ঘন্টা প্র্যাকটিস করো, একটু নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করো। আম, প্রচুর চ্যানেলস আছে, সেখানে কাজ দেখো। মানে টিউটোরিয়াল দেখে কপি পেস্ট করতে বারণ করছি, ওটা ওভাবে ক্রিয়েটিভ হয় না। কাজ দেখো, কাজ দেখো। যেমন বিহেন্সের লিঙ্কে গিয়ে প্রচুর পাবো। ভিমিও বলে একটা ওয়েবসাইট রয়েছে, সবাই নিশ্চয়ই জানো। এখানে গিয়ে প্রচুর ভালো ভালো অ্যানিমেশন, গ্রাফিক্স রিলেটেড, মোশন গ্রাফিক্স রিলেটেড, ওয়েব রিলেটেড প্রচুর কাজ আছে। এখান থেকে দেখতে পারো, খুব অথেন্টিক ভালো ভালো জিনিস পাবে। ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো, বিহান্সের লিঙ্কে গিয়ে কাজ দেখতে পারো, ওয়েবসাইট দেখতে পারো। ওয়েবের যারা রয়েছে প্রচুর কোম্পানি ওয়েবসাইটে ভিউ করো, দেখো কাজ। রাস্তায় বেরোচ্ছ, ডিজাইন দেখো, নিজেদেরকে এক্সপ্লোর করো। এবং প্র্যাকটিস দরকার প্রচন্ড ভাবে। শুধু এটা না, এর সাথে সাথে নিজেদের পেশেন্স, খুব প্যাশনেট হলে কিন্তু তোমার পেশেন্স জিরো। যেমন আমি ওই এক্সাম্পলটা তোমাদেরকে দিলাম যে সবাই মিলে কাজ করা, যে রোজ একদিন করে আসছে না বলে আমরা কেউ কোনোদিন কাজ করছি না, কাজে কোনো শুরুই হবে না। কিন্তু একজন ইনিশিয়েটিভ নিয়ে কাজটা শুরু করবে, সেই সেই ইন্টেনশন কারো থাকে না। বুঝে গেল? তো এগুলো দরকার। ওভারঅল সব কিছু যদি তোমরা মেনটেন করে গ্রোথটা করো, বিকজ তোমরা স্টুডেন্ট, আমরা টিচার্স রয়েছি। ঠিক আছে, তোমাদের টিচারের ডে টু ডে বেসিসে ক্লাস করাচ্ছেন তোমাদের ভালোর জন্য, তোমাদেরকে সাজেশন দিচ্ছেন, ওগুলো করছেন। আমরা হেড অফিস যতজন এইচওডি, যেমন গ্রাফিক্সের অভিক স্যার আছেন, মোশন ব্যবস্থাটা আমি দেখি, ওয়েবের সুমন্ত স্যার আছেন, তারপর ওয়েবের সুমন্ত স্যার আছে, অ্যানিমেশনের সুমিত স্যার, দেবাংশ স্যার আছেন। সব এইচওডিদের হেড অফিস থেকে অ্যাডিশনাল এই জিনিসগুলো করতে থাকেন বারবার, যেহেতু প্লেসমেন্ট প্রসেসটা হেড অফিস থেকে হয়। তো কিছু ফিডব্যাক এলেই তোমাদেরকে দিয়ে দেওয়া হয়, যাতে কি হয় তোমরা জিনিসগুলো অবজার্ভ করো, ইমপ্রুভ করো, যাতে নেক্সট টাইমে এই প্রবলেমগুলো তোমাদের সাথে না হয়। ওকে, তো এইগুলো প্লিজ একটু খেয়াল করো। আর কি বলবো, ঠিক আছে? তো শুধু এলাম ক্লাসে, চলে গেলাম, স্যার কাজ দিলেন, একটা প্রজেক্ট সাবমিশন করে দিলাম, ব্যাস আমার কাজ না, ওখানে স্টপ হলে হবে না। একটা কাজ তো প্রজেক্ট বলেছি জমা দিলাম, বাকি আরো 10টা কাজ করো, করে স্যারকে দেখাও যে স্যার আপনি একটা কাজ দিয়েছিলেন, আমি করে দিয়েছি, আরো 10টা কাজ করেছি, কোথায় ভুল হয়েছে, কি ইমপ্রুভ হয়েছে দেখা। এই ওনারশিপটা বা এই অ্যাটিটিউডটা তোমাদের লাগবে, তবে নতুন জিনিস শিখতে পারবে, গ্রোথ বা ডেভেলপমেন্টটা তত ভালো হবে। রাইট? তো আজকের জন্য এটুকুই ছিল। আহ, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আশা করি আহ, আমার যতটুকু বলার আমি তোমাদেরকে গাইড করলাম। ফার্দার কোনো কোয়ারিজ থাকলে vfx@mobil.in। আমার নাম বিমান সামন্ত, ভিএফএক্স এইচওডি। আমি মেইনলি ভিএফএক্স কোর্স দেখি, এছাড়া এমডিএস একটা কোর্স রয়েছে, মোশন গ্রাফিক্স পুরো পার্টটা দেখি, এবং জিএমটি কোর্সে মোশন পার্টটা দেখি। এছাড়া তোমাদের যে যার কনসার্ন এই এইচওডি আছেন, গেমিং এর রোহন স্যার আছেন, অভিক স্যার, সুমন্ত স্যার আছেন, গ্রাফিক্স স্যার, ওয়েবের অ্যানিমেশনের সুমিত স্যার, দেবং স্যার আছেন, তোমরা রিচ আউট করতে পারো। এছাড়া অলওয়েজ অ্যাভেলেবল আছে তোমাদের ফ্যাকাল্টি মেম্বাররা দিন রাত তোমাদের মানে প্রজেক্ট ভালো করার জন্য তোমাদেরকে বলতেই থাকেন। ডেফিনেটলি রাতে তো ক্লাস হয় না, মানে মানে অলওয়েজ, ইন দ্য সেন্স অলওয়েজ তোমাদের বলার চেষ্টা করেন। কিন্তু সামটাইমস আমি ফিল করি কিছু কিছু স্টুডেন্টের কোয়ালিটি প্রজেক্ট আসে না, অ্যাভারেজ হয়ে যায়, ওটা একটু ইমপ্রুভ করতে হবে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নাহলে এখানে আমরা র্যাপ আপ করবো সেশনটা, আজকের জন্য এটুকু। কেউ কিছু বলছো না মানে ধরেই নিলাম আজকে আর কারো কোনো কোয়েশ্চেন নেই। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ অল। পরে আবার কোনো দেখা হবে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।